ফিরে এলাম বিরতির পর। স্বাধীনতা দিবসের আগে ফের প্রকাশ্যে লালকেল্লার নিরাপত্তা ত্রুটি। এবার বোমা সহ লালকেল্লায় ঢুকে পড়ল এক ডামি জঙ্গি। স্বাভাবিকভাবে এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 15ই আগস্টে এই স্থানে প্রধানমন্ত্রী সহ বিশিষ্টজনদের উপস্থিতি কতটা নিরাপদ তা নিয়ে উঠছে প্রশ্ন। স্বাধীনতা দিবসের আগে ফের প্রকাশ্যে লালকেল্লার নিরাপত্তা ত্রুটি। ফের বোমা সহ লালকেল্লায় ঢুকে পড়ল এক ডামি জঙ্গি। আশ্চর্যের বিষয়, নিরাপত্তার এত কড়াকড়ি সত্ত্বেও কারো নজরে পড়ল না সেই ঘটনা। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। 15ই আগস্ট যেখানে প্রধানমন্ত্রী সহ দেশের সমস্ত ভিভিআইপিরা উপস্থিত হবেন এই স্থানে, সেখানে এটি কতখানি নিরাপদ? সংবাদ মাধ্যম সূত্রে খবর, স্বাধীনতা দিবস উপলক্ষে ভিভিআইপি চত্বর লালকেল্লার নিরাপত্তা খতিয়ে দেখতে মকড্রিলের আয়োজন করেছিল নিরাপত্তা বিভাগ। তারই অংশ হিসেবে সাদা পোশাকে ডামি জঙ্গিদের প্রবেশ করানোর কথা ছিল লালকেল্লায়। ছিল নকল বোমার ব্যবস্থা। লালকেল্লা নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের বোকা বানিয়ে সেখানে প্রবেশ করতে সক্ষম হয় নকল জঙ্গিদের দল। শুধু তাই নয়, দ্বিস্তরীয় মেটাল ডিটেক্টরকে টপকে বোমা সহ ঢুকে পড়ে জঙ্গির বেশে থাকা সাদা পোশাকের নিরাপত্তা আধিকারিকেরা। এমনকি ভেতরে ঢোকার আগে সেখানে উপস্থিত নিরাপত্তা কর্মীদের সঙ্গে সেলফিও তোলেন এই ডামি জঙ্গি। পুলিশের তরফে জানানো হয়েছে, লালকেল্লার নিরাপত্তা নিশ্চিত করতে লাগাতার মকড্রিল চলছে। এটা সেই মকড্রিলেরই একটি অংশ। নিরাপত্তায় যাতে কোনো রকম গলদ না থাকে তা নিশ্চিত করা পর্যন্ত এই মকড্রিল জারি থাকবে। গলদ থাকলেও এর আগে আমরা একাধিকবার সফলও হয়েছি। বহুবার মকড্রিলে ডামি জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। এখনো পর্যন্ত 15টি মকড্রিল হয়েছে এখানে। যদিও এই ঘটনা প্রথমবার নয়, এই মকড্রিলের সময় এর আগেও পুলিশকে বোকা বানিয়ে লালকেল্লায় ঢুকতে সক্ষম হচ্ছে নিরাপত্তা বিভাগের সদস্যরা। এই নিয়ে 3 বার প্রকাশ্যে এসেছে নিরাপত্তার গলদ। উল্লেখ্য, একাধিক স্তরে নিরাপত্তা মোতায়েন করা হয় লালকেল্লা চত্বরে। নিরাপত্তার ঘেরাটপ এতটাই আঁটোসাঁটো যে কোনো সন্দেহভাজন ক্ষুদ্র ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারে না। সেখানেই বোমা নিয়ে সাজানো জঙ্গির প্রবেশের ঘটনায় স্তম্ভিত গোটা দেশ। হাই নিউজ নেটওয়ার্ক। ফের এয়ার ইন্ডিয়ায় বিপত্তি। তিরুবনন্তপুরম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়া উড়ানে বড়সড় বিপত্তি। বিমানে ছিলেন কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল সহ আরও একাধিক সাংসদ। কেন্দ্রের কাছে তার বার্তা, যাত্রী সুরক্ষার বিষয়টি ভাগ্যের হাতে ছেড়ে দিলে চলবে না। কেরলে তিরুঅনন্তপুরম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে মাঝ আকাশে চরম আতঙ্ক। কংগ্রেস নেতা ও সাংসদ কেসি বেণুগোপাল সহ একাধিক সাংসদ ও শতাধিক যাত্রী ছিলেন তাতে। AI-2455 ফ্লাইটটি টেক অফের পরই প্রবল টার্বুলেন্সের মুখে পড়ে এবং সম্ভবত প্রযুক্তিগত ত্রুটির কারণেই জরুরি ভিত্তিতে চেন্নাইয়ে ঘুরিয়ে দেওয়া হয়। কেসি বেণুগোপাল এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন বিষয়টি। তিনি লিখেছেন, তিরুবনন্তপুরম থেকে দিল্লি যাওয়ার পথে আমরা মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছি। বিলম্বিত যাত্রা শুরু হয়েছিল প্রবল টার্বুলেন্সের মাঝেই। ঘণ্টাখানেক পর ক্যাপ্টেন ঘোষণা করেন ফ্লাইটের সিগন্যাল ত্রুটির কারণে বিমান চেন্নাইয়ে নামবে। প্রায় 2 ঘণ্টা আকাশে চক্কর কাটতে থাকি অনুমতি পাওয়ার জন্য। প্রথম অবতরণের চেষ্টা চলাকালীন আমরা শুনতে পাই অন্য একটি বিমান নাকি একই রানওয়েতে ছিল। সেই মুহূর্তে ক্যাপ্টেনের তৎপরতায় বিমান উপরে তুলে প্রাণ বাঁচে সকলের। দ্বিতীয় চেষ্টায় অবতরণ সফল হয়। তিনি আরও লিখেছেন, যাত্রীদের নিরাপত্তা ভাগ্যের উপর নির্ভর করতে পারে না। ঘটনার তদন্তের জন্য তিনি ডিজিসিএ এবং বেসামরিক বিমান মন্ত্রককে ট্যাগ করেছেন পোস্টটিতে। এয়ার ইন্ডিয়া অবশ্য বেণুগোপালের বক্তব্যের একটি অংশ নস্যাৎ করেছেন। সংস্থার দাবি, প্রযুক্তিগত সমস্যা ও খারাপ আবহাওয়ার জন্য একটি সতর্কতামূলক পদক্ষেপ ছিল চেন্নাইয়ে ডাইভারশন। প্রথম অবতরণের সময় চেন্নাই এয়ার ট্রাফিক কন্ট্রোলের নির্দেশে গো অ্যারাউন্ড করা হয়, অন্য বিমানের উপস্থিতির জন্য নয়। আমাদের পাইলটরা প্রশিক্ষণপ্রাপ্ত এবং নিয়ম মেনেই পদক্ষেপ করেছেন। বিমান সংস্থা আরও জানিয়েছে, এমন অভিজ্ঞতার জন্য আমরা দুঃখিত, তবে যাত্রীদের নিরাপত্তাই আমাদের প্রথম অগ্রাধিকার। ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইট রাইডারের তথ্য অনুযায়ী বিমানটি তিরুবনন্তপুরম থেকে রাত 8:17 উড়ে চেন্নাই পৌঁছয় রাত 10:35। পরে রাত 1:40 ফের টেক অফ করে এবং ভোর 3:58 দিল্লি পৌঁছয়। আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর একাধিক বিতর্ক জড়িয়েছে এই এয়ার ইন্ডিয়ায়। এই ঘটনার 1 সপ্তাহ আগে সান ফ্রান্সিসকো থেকে মুম্বাইগামী একটি বিমানে 2 যাত্রী ককপিটের ভিতরে
তেলা পোকা দেখতে পান, যা নিয়ে সংস্থাটি ক্ষমা চাইলেও বলেছিল নিয়মিত জীবাণুনাশক প্রয়োগ সত্ত্বেও গ্রাউন্ড অপারেশনের সময় মাঝে মাঝেই পোকামাকড় ঢুকতে পারে। ঘটনার পর একাধিক ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, যার ফলে কিছু ফ্লাইট স্থগিত পর্যন্ত করে সংস্থা। ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক হচ্ছে, কিন্তু তার মাঝেই এমন অভিযোগ যে সংস্থার ভাবমূর্তিতে দাগ কাটছে তা বলাই বাহুল্য। হাই নিউজ নেটওয়ার্ক। নেই প্রমাণিত তথ্য, চেষ্টা করেও সাফল্য আসেনি অতীতে। তাও কেন ট্রাম্পের নজর পাকিস্তানের তৈল ভান্ডারে? গত কয়েক দশক ধরে অর্থনীতিতে নিজের ভাগ্য ফেরানোর জন্য তৈল ভান্ডার খুঁজে বার করে তা উত্তোলনের স্বপ্ন দেখে আসছে পাকিস্তান, কিন্তু কোনো চেষ্টাই সফল হয়নি। বর্তমানে পাকিস্তানের সবচেয়ে বেশি যা আমদানি করে তা হলো পেট্রোলিয়ামজাত পণ্য। হতে পারে পাকিস্তানে প্রচুর পরিমাণে তৈল ভান্ডার মজুত রয়েছে, তবে সেই বিষয়ে প্রমাণিত তথ্য রয়েছে সামান্যই। তারপরেও পাকিস্তানের তৈল ভান্ডার নিয়ে আগ্রহ দেখাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগ্রহ কি শুধু তেলের ওপরেই, নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনো পরিকল্পনা? ট্রাম্প ইসলামাবাদকে তেলের স্বপ্ন দেখাতে শুরু করায় কিছুটা সন্দিহান পাকিস্তানিরাও। জ্বালানি তথ্য সংক্রান্ত মার্কিন সরকারি সংস্থা এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন অনুমান করছে পাকিস্তানে 910 কোটি ব্যারেল খনিজ তেল থাকতে পারে, যা উত্তোলন করা সম্ভব। তবে এই পরিসংখ্যান নতুন কিছু নয়। বিদেশি বিনিয়োগকারীদের কাছে পাকিস্তানি আধিকারিকেরা প্রায়শই এই তথ্য দিয়ে থাকেন, তবে এতে খুব বেশি কাজ হয়নি। জ্বালানি গবেষক আফিয়া মালিকের মতে এর কারণ এই তৈল ভান্ডারের বিষয়ে কোনো প্রমাণিত তথ্য নেই। পাকিস্তানে প্রমাণিত তৈল ভান্ডার তুলনায় অনেক কম। প্রমাণিত তৈল ভান্ডারের নিরিখে বিশ্বে 50তম স্থানে রয়েছে পাকিস্তান, যা ভিয়েতনাম, রোমানিয়া এবং ব্রুনেই এর চেয়েও পিছনে। বিশ্বের শীর্ষস্থানীয় তেল উৎপাদনকারী দেশগুলির তুলনায় পাকিস্তান অনেকটাই পিছিয়ে। প্রথম স্থানে রয়েছে আমেরিকা, তারা প্রতিদিন প্রায় 1,30,00,000 ব্যারেল তেল উৎপাদন করে। ইআই এর তথ্য অনুসারে 2023 সালে পাকিস্তানে প্রতিদিন 1 লক্ষ ব্যারেলেরও কম তেল উৎপাদন হয়েছে। সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুসারে বর্তমানে খুব কম লোকই বিশ্বাস করেন যে পাকিস্তানও তেল রফতানিকারী দেশ হয়ে উঠতে পারে। গত সপ্তাহে ট্রাম্প যখন পাকিস্তানের বিশালাকার তৈল ভান্ডার নিয়ে যৌথভাবে কাজ করার বার্তা দেন, তাতে কিছুটা অবাক হন পাকিস্তানিরাও। কারণ গত কয়েক দশক ধরে অর্থনীতিতে নিজের ভাগ্য ফেরানোর জন্য তৈল ভান্ডার খুঁজে বার করে তা উত্তোলনের স্বপ্ন দেখে আসছে পাকিস্তান, কিন্তু কোনো চেষ্টাই সফল হয়নি। বর্তমানে পাকিস্তান সবচেয়ে বেশি যা আমদানি করে তা হল পেট্রোলিয়ামজাত পণ্য। পাকিস্তানের প্রায় 80% জ্বালানি বিদেশ থেকে আসে। জ্বালানির ঘাটতি দেখা দিলে বিদ্যুৎ বিভ্রাট বৃদ্ধি পায়। আফিয়ার বক্তব্য, লাল ফিতের ফাঁস, রাজনৈতিক হস্তক্ষেপ ও আমলাতান্ত্রিক দক্ষতার অভাবে বিদেশি বিনিয়োগকারীরা উৎসাহ হারিয়েছেন। এই কারণে কাজও বিশেষ এগোয়নি। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন মার্কিন বেসরকারি সংস্থা থেকে নতুন বিনিয়োগ আসবে। এই যৌথ উদ্যোগে নেতৃত্ব দেওয়ার জন্য তৈল সংস্থা বেছে নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন তিনি। বস্তুত পাকিস্তানে তৈল ভান্ডার খোঁজার বিষয়ে সর্বশেষ উল্লেখযোগ্য চেষ্টা হয়েছিল 2019 সালে। মার্কিন সংস্থা এক্সনোমোবিল সহ বিভিন্ন সংস্থার এক কনসোর্টিয়াম করাচিতে খোঁজ চালিয়েছিল, কিন্তু কোনো তেল বা প্রাকৃতিক গ্যাসের ভান্ডার পাওয়া যায়নি। তবে হোয়াইট হাউসের এক মুখপাত্র অ্যানা কেলির কথায় পাকিস্তান এবং আমেরিকা বিশাল তৈল ভান্ডার নিয়ে একসঙ্গে কাজ করবে। এতে উভয় দেশের অর্থনৈতিক নিরাপত্তা জোরদার হবে। হাই নিউজ নেটওয়ার্ক। ক্যাম্পাসে ইসরায়েল বিরোধী প্রচার এবং প্যালেস্টাইনকে সমর্থনের জেরে ক্যালিফোর্নিয়ার একটি বিশ্ববিদ্যালয়কে $100 কোটি জরিমানার কথা ঘোষণা করল ডোনাল্ড ট্রাম্পের সরকার। জরিমানা না দিলে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের সমস্ত অনুদান বন্ধেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে মার্কিন সরকারের তরফে। ক্যাম্পাসে ইসরায়েল বিরোধী প্রচার এবং প্যালেস্টাইনকে সমর্থনের জের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়কে $100 কোটি জরিমানার কথা ঘোষণা করল ডোনাল্ড ট্রাম্প সরকার। জরিমানা না দিলে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের সমস্ত অনুদান বন্ধেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে মার্কিন সরকারের তরফে। প্যালেস্টাইনে হামলার প্রতিবাদে গত বছর আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ইসরায়েল বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। তার মধ্যে উল্লেখযোগ্য হল হার্ভার্ড এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। তবে সেই আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়েছিল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়তেও, কিন্তু তা সহ্য হয়নি মার্কিন প্রেসিডেন্টের। বিশ্ববিদ্যালয়গুলির বিরুদ্ধে তিনি একাধিক কঠোর পদক্ষেপ করেছেন। এবার তার কোপে পড়ল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়। ট্রাম্পের অভিযোগ, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের লস অ্যাঞ্জেলেস ক্যাম্পাসে আন্দোলনের আড়ালে আসলে ইহুদি বিদ্বেষ ছড়ানো হয়েছিল। শুক্রবার ক্যাম্পাসের প্রধান জেমস মিলিকেন জরিমানার বিষয়টি স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, সরকারের তরফে আমরা নোটিশ পেয়েছি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, গত মার্চে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ $40 কোটি অর্থ সাহায্য বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল ট্রাম্প সরকার। জানানো হয়েছিল, ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ক্যাম্পাসের ইহুদি পড়ুয়াদের উপর নানা ধরনের অত্যাচার চলছে, ছড়ানো হচ্ছে ইহুদি বিদ্বেষ। একই অভিযোগে এবার মার্কিন প্রেসিডেন্টের রোষান হলে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখছি আবহাওয়ার খবরে। বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, তবে উত্তরের দুর্যোগ যেন আর থামছেই না। মৌসুমী অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে চলতি সপ্তাহেও ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে আগামী দুদিন উত্তাল থাকতে পারে উত্তর বঙ্গোপসাগর, তাই মৎস্যজীবীদের সাবধান থাকার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গে। উত্তরের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি রয়েছে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর ও নদিয়ায়। একই পূর্বাভাস বুধবারের জন্য জারি করা হয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। এই জেলাগুলিতে ঝড় বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে। কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে আলাদা করে কোনো সতর্কতা জারি করা হয়নি। সোমবার এবং মঙ্গলবারের জন্য সমুদ্রে কোনো সতর্কতা নেই। বুধবার এবং বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূলে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার। দমকা হাওয়ার বেগ হতে পারে 55 কিলোমিটারও। এর ফলে সমুদ্র ওই 2 দিন উত্তাল থাকতে পারে। মৎস্যজীবীদের সাবধান করা হয়েছে। উত্তরবঙ্গে আগামী কয়েকদিন দুর্যোগের সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এছাড়া মঙ্গলবার উত্তর দিনাজপুরে, বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে 3 দিন অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যেটি 1.6 ডিগ্রি বেশি। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এ পর্যন্তই। পরবর্তী অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।